আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। শুরু হয়ে গেল আজকের সেশন। আজকে ভার্বের দ্বিতীয় পর্ব। আশা করি প্রথম পর্ব আপনারা এনজয় করেছেন। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বটা আপনাদের ভালো লাগবে। উম্মে উম্মে হাবিবা সম্ভবত অলরেডি সালাম দিয়েছে। হ্যাঁ, উম্মে হাবিবা সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সব একটু যুক্ত হয়ে যাব, খুব দ্রুত যুক্ত হয়ে যাব। আমরা কিন্তু সেশনটি শুরু করে দিয়েছি, খুব দ্রুত যুক্ত হয়ে যাব। অলরেডি নন ফাইনিট ফাইনিট অংশটা শেষ করেছি, এখন নন ফাইনিট অংশটা শুরু হবে ইনশাল্লাহ আজকে। গত ক্লাস নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা সেটাও জানাবে। নন ফাইনিট ভার্বস, এই নন ফাইনিট ভার্বস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। নন ফাইনিট ভার্বস নিয়ে কথা বলবো। রমজানুল মোবারক। হ্যাঁ, এই যে নামাজ পড়ে আসলাম, এসেই আপনাদের ক্লাস নিলাম ইনশাল্লাহ। 10টায় ক্লাস নিলে কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা থাকার কথা না, রাইট? শুরু করে দিই তাহলে। লক্ষ্য করুন, নন ফাইনিট ভার্বস মানেটা কি? ফাইনিট আর নন ফাইনিট। নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে যেই সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স চেনা যায় না, আর ফাইনিট ভার্ব মানে হচ্ছে যেই সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স চেনা যায়। জাস্ট আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই, এখানে যেগুলো আছে সেগুলো থেকেই দিচ্ছি। এই বাক্যটা খেয়াল করেন, 1 নম্বর যে বাক্যটা আছে, আই হার্ড দ্য গার্ল ক্রাই ফর হার মাদার। এই বাক্যটি লক্ষ্য করুন, এই জায়গাটিতে দুটো ভার্ব আছে, মানে ভার্বের মতো চেহারা, হার্ড আর হচ্ছে ক্রাই। আবার খেয়াল করেন, দ্বিতীয় বাক্যে স এবং হচ্ছে গো, তৃতীয় বাক্যে লাইকস এবং টু সুইম, চতুর্থ বাক্যে টু আর এবং ইজ। দেখেন, এখানে দুটো অংশ পাচ্ছি ভার্বের মতো, ভার্বের চেহারা, ভার্ব থেকে সৃষ্টি। বা টেন্স বলতে পারতেছে একটা, যেমন এইটা টেন্স বলতে পারতেছে, এটা ফাইনিট। এইটা টেন্স বলতে পারতেছে না, এর মানে হচ্ছে এটা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব। স, এটা বলতে পারতেছে ফাইনিট, এটা বলতে পারতেছে না, নন ফাইনিট। লাইকস টেন্স বলতে পারতেছে, এটা ফাইনিট। টু সুইম বলতে পারছে না, এটা নন ফাইনিট। টু আর টেন্স বলতে পারছে না, ইজ টেন্স বলতে পারতেছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এর মানে এটা হচ্ছে ফাইনিট। এই হচ্ছে ফাইনিট এবং নন ফাইনিটের যে পার্থক্য সেইটা। তাহলে আমরা ফাইনিট অংশটা তো শেষ করেছি। নন ফাইনিট ভার্বের প্রকার ভেদটা আসলে কি, নন ফাইনিট ভার্বের মধ্যে কি কি আছে সেটা একটু আমরা আলোচনা করতে চাই। দেখুন, নন ফাইনিট ভার্বের মধ্যে যেগুলো আছে, প্রথমে যদি বলি সেটা হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। তিনটা। অর্থাৎ নন ফাইনিট ভার্বটাকে যদি ভাগ করি তাহলে তিনটা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। জেরান্ড পার্টিসিপল নিয়ে দ্বন্দ্বের কোনো শেষ নেই, বাট আই হোপ আজকের ক্লাসের পর কোনো দ্বন্দ্ব থাকবে না, এইটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ফাইনিট নন ফাইনিট নিয়ে কোনো ঝামেলা আছে কিনা একটু জানাবেন। ফাইনিট নন ফাইনিট নিয়ে কোনো ঝামেলা আছে কিনা একটু জানাবেন। ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনাটি শুরু করব। ইনফিনিটিভ মানেটা কি, ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি, এইটা একটু লক্ষ্য করব খুব ভালোভাবে। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভের কাজটা কি? প্রথম কথা হচ্ছে, ইনফিনিটিভ একটি নন ফাইনিট ভার্ব। এটি বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়? ইনফিনিটিভ অনেক পার্টস অফ স্পিচের কাজ করতে পারে, বাট আমরা সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হচ্ছে নাউনের কাজ করে। দেখুন, অ্যান ইনফিনিটিভ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন। যদিও এটা নাউনের কাজ করে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অ্যাডভার্বের কাজ করে, সেটা ভিন্ন আলোচনা। বাট পরীক্ষাতে যেটা আসে যে ইনফিনিটিভ কিসের কাজ করে, এটা নাউনের কাজ করে, এটাই উত্তর করতে হবে। দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড
বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভের গঠন অনেক প্রকারের আছে, বাট চাকরি প্রস্তুতির জন্য আমরা যে পরীক্ষাগুলো দিতে চাই সেজন্য এই দুটো ক্যাটাগরি জানলেই হয়ে যাবে। বেয়ার ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম, আর ফুল ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিছু উদাহরণ আমরা এখানে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি, খেয়াল করবেন। আই হার্ড দ্য গার্ল ক্রাই ফর হার মাদার। নন ফাইনিটের এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এখানে নন ফাইনিটের এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। লাইকস টু সুইম, এই টু সুইম নন ফাইনিট, নন ফাইনিটের কোনটা? এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, তবে এটা ফুল ইনফিনিটিভ। টু আর ইজ হিউম্যান, এটাও একটা ইনফিনিটিভ, তবে এটা ফুল ইনফিনিটিভ। ইনফিনিটিভের চারটা ক্যাটাগরি আছে, আমরা শুধু আলোচনা করেছি বেয়ার ইনফিনিটিভ এবং ফুল ইনফিনিটিভ নিয়ে, এর বাইরে আমাদের দরকার নাই। আপনি একটু আমাকে কনফার্ম করবেন যে ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ এটা বুঝেছেন কিনা। ইনফিনিটিভ হতে হলে তাকে প্রথম নন ফাইনিট ভার্ব হতে হবে, এই কনসেপ্টটা মাথায় রাখেন। ক্লিয়ার? দেখি কে কি বলেন। দেখি কে কি বলে। ক্লিয়ার অর নট? ইয়েস, ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা ক্লিয়ার হয়েছে। লক্ষ্য করি তাহলে, আই হার্ড দ্য গার্ল ক্রাই ফর হার মাদার, আই স হিম গো, হি লাইকস টু সুইম। আচ্ছা, এটা বুঝেছেন। প্রয়োজনে যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। প্রথমত কয়েকটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিই। আমি আরো একটা বার আপনাদের ক্লিয়ার করতেছি, ইনশাল্লাহ তাহলে বিষয়টি আপনাদের কাছে একেবারেই সুস্পষ্ট হয়ে যাবে, আর অসুবিধা ইনশাল্লাহ হবে না। আর অসুবিধা হবে না, একটু ক্লিয়ার করে দিই, আর একটু ক্লিয়ার করে দিই। প্রথমত এটা মাথায় রাখতে হবে যে ইনফিনিটিভ হতে হলে ওই ভার্বটার প্রথমে সে নন ফাইনিট হবে। নন ফাইনিট হওয়া ছাড়া সে ইনফিনিটিভ হতে পারবে না, অর্থাৎ নন ফাইনিট না হলে কোনো ভার্ব ইনফিনিটিভ হতে পারবে না। আর ইনফিনিটিভের অনেকগুলো ক্যাটাগরি আছে, চারটা ক্যাটাগরি, বাট আমাদের দুটো ক্যাটাগরি দরকার। এই দুটো ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এর মানে হচ্ছে শুধু ভার্বের বেস ফর্ম। ফুল ইনফিনিটিভ, এর মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে উদাহরণ আছে, আই হার্ড দ্য গার্ল ক্রাই ফর হার মাদার, এই ক্রাই নন ফাইনিট। আই স হিম গো, এই গো নন ফাইনিট। হি লাইকস টু সুইম, এই টু সুইম নন ফাইনিট। টু আর ইজ হিউম্যান, এই টু আর হচ্ছে নন ফাইনিট। প্রত্যেকটাই ইনফিনিটিভ। যদি স্পেসিফিক করা হয়, একেবারে স্পেসিফিক, তাহলে এইটা বেয়ার ইনফিনিটিভ, এটা বেয়ার ইনফিনিটিভ, এটা ফুল ইনফিনিটিভ, এটা ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভের অন্য একটা নাম আছে সিম্পল ইনফিনিটিভ। কারা কারা বুঝলেন বেয়ার ইনফিনিটিভ এবং ফুল ইনফিনিটিভ? অবশ্যই কমেন্টে লিখবেন। ক্লিয়ার করে দিয়েছি। এইবার আর টেনশন থাকার কথা না। ক্লিয়ার? ডান। তাহলে এবার জেরান্ড নিয়ে কথা হবে। জেরান্ড নিয়ে কথা হবে, দেখবো জেরান্ড আসলে কি, জেরান্ডটা আমাদের বুঝতে হবে। জেরান্ড নিয়ে যে ঝামেলাটা, এই ঝামেলাটা মেটাতেই হবে। জেরান্ড বলতে আসলে কি বুঝি? জেরান্ডকে বাংলায় বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য পদ, অর্থাৎ যেই বিশেষণটা ক্রিয়া থেকে সৃষ্টি হয়। ভার্বের আইএনজি ফর্ম ওয়ার্কস এজ নাউন, ভার্ব এর আইএনজি ফর্ম ওয়ার্কস এজ নাউন, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটা নাউন হিসেবে কাজ করে। যদি ভার্বের আইএনজি রূপ নাউন হিসেবে কাজ করে, তাহলে সেইটাকে আমরা বলবো জেরান্ড। এই জন্য বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ যেই নাউনটা, যেই বিশেষ্যটা ক্রিয়া অর্থাৎ ভার্ব থেকে সৃষ্টি হয়।
দেখুন তো এইখানে মূলত পজিশনটা এক্ষেত্রে বলা হয়েছে। এই পজিশনটা আমার মনে হয় যে আপনারা পারবেন, অসুবিধা হবে না। সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, আর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের পর, আর হচ্ছে প্রেপজিশনের পর। এই জায়গাগুলোতে সাবজেক্টের জায়গায় যদি আপনি ভার্বের আইএনজি পান তাহলে সেটা জিরান্ড। অবজেক্টের জায়গায় যদি ভার্বের আইএনজি পান তাহলে সেটা জিরান্ড। পজিটিভ অ্যাডজেক্টিভের পর যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড। প্রেপজিশনের পর যদি ভার্বের আইএনজি থাকে তাহলেও সেটা জিরান্ড। খেয়াল করেন। আমি যদি বলি, এখানে লিখলাম, যেমন একটা বাক্য লিখলাম, মিল্ক ইজ গুড ফর হেলথ। মিল্ক ইজ গুড ফর হেলথ। মিল্ক ইজ গুড ফর হেলথ। আর একটা বাক্য লিখলাম যে ওয়াকিং ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন প্রথম কথা হচ্ছে, এখানে প্রথম যেটা আছে, এই যে দেখেন প্রথম যেটা আছে, এইটা নিয়ে কারো কোনো কথা নাই। প্রথম মিল্ক, এটি যে একটা নাউন, এটা নিয়ে কারো টেনশন নাই। মিল্ক, দুধ, নাউন। বাট টেনশন কোনটা? ওয়াকিং নিয়ে। ওয়াকিং কি করে নাউন হয়, এইটা নিয়ে সবার টেনশন। মূল ব্যাপারটা আপনি দেখেন, এটা শুধুমাত্র সাবজেক্ট, এইটা বিবেচনা করলেই হয়। সাবজেক্ট হতে পারে পার্টস অফ স্পিচের মধ্যে দুইটা, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন গুলো চিরচেনা, প্রোনাউন গুলো রূপ ফিক্সড। সো প্রোনাউন গুলো আমরা দেখলেই চিনতে পারি। নাউন গুলো আমরা চিনি, নাউন গুলো আবার বাইরে থেকে এসে তৈরি হয়, ভার্ব থেকেও নাউন হতে পারে। এই জন্য অনেক সময় আমরা ভেবা চেকা খেয়ে যাই। বাট দেখেন তো, এখানে মিল্ক ইজ গুড ফর হেলথ, এই ক্ষেত্রে মিল্ক যে নাউন এটা বোঝেন। বাট ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এক্ষেত্রে ওয়াকিং কে নাউন বলতে সমস্যাটা কোথায়? ভার্বের আইএনজি রূপটা যদি নাউনের কাজ করে, তার আরেকটা নাম হয়, সেই নামটা হচ্ছে জেরান্ড, আর কিছুই না। এটা বাক্যের সাবজেক্ট হতে পারে, এটা বাক্যের অবজেক্ট হতে পারে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভের পর বসে, এইটা আপনার প্রেপজিশনের পর বসে। আমি ছোট্ট একটা কোড আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা শুধু মাথায় রাখবেন যে পজিশন অফ জিরান্ড এর মানে হচ্ছে সোপ। পজিশন অফ জিরান্ড এর মানে কি? সোপ। সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে প্রেপোজিশন। কে কে বুঝলেন বলেন? কে কে বুঝছেন একটু বলেন। একটু বলে ফেলেন কে কে বুঝছেন। ক্লিয়ার? বুঝেছেন, বুঝেছেন। কেউ না বুঝলে আমরা দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব। কেউ না বুঝলে আমরা দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব। ক্লিয়ার? আমি শুধু এই কথাটাই বলতে চেয়েছি। অর্থাৎ এই যে মিল্ক ইজ গুড ফর হেলথ, খুব ভালো করে খেয়াল করেন। আমি কোন বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে চাই? আমি ক্লিয়ার করতে চেয়েছি, এই দুটো বাক্যর মাধ্যমে আপনি সেটা বুঝে ফেলবেন যেটা আমি ক্লিয়ার করতে চেয়েছি। মিল্ক ইজ গুড ফর হেলথ, এখানে মিল্ক হচ্ছে একটি নাউন, এটা নিয়ে কারো দ্বন্দ্ব নাই। দ্বিতীয় যেটা, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, যখনই ওয়াকিংটা দেখে তখন চোখ ছানা বড়া হয়ে যায়। ওয়াকিং, এটাকে কেমনে নাউন বলবো? এটা তো দেখতে ভার্বের মতো, ভার্বের আইএনজি রূপ। ভার্বের আইএনজি রূপ, এটা কিন্তু নাউন হতে পারে। আপনি এইটা বিবেচনা না করে জাস্ট এইটা বিবেচনা করেন যে প্রথম বাক্যের সাবজেক্টকে মিল্ক, দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে ওয়াকিং। সাবজেক্টের জায়গায় বসতে পারে কারা? সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন গুলো তো ফিক্সড, প্রোনাউন গুলোর রূপ ফিক্সড, প্রোনাউন গুলো বাইরে থেকে তৈরি হয় না, তৈরি হয় কি নাউন। তার মানে সাবজেক্টের জায়গায় যেই আসবে সেই নাউন। এখন এই নাউনটার সৃষ্টি হয়েছে ভার্ব থেকে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এই নাউনটা গঠিত হয়েছে। এই জন্য এটার একটা আলাদা নাম আমরা বলতেছি, সেটা হচ্ছে জেরান্ড। এর বাড়িতে কিছু না। ছোট্ট এই কোডটা মনে রাখেন, SOPP। জেরান্ড সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, পজিটিভ অ্যাডজেক্টিভের পর বসে, প্রেপোজিশনের পর বসে। সো এই জায়গাগুলোতে যদি আপনি ভার্বের আইএনজি পান, ওটাই জেরান্ড, আর কিছু না। ওটাই জেরান্ড, আর কিছু না।
বুঝেছেন কি বোঝেন নাই কমেন্টে লেখেন। জিরান নিয়ে কারো ঝামেলা আছে কিনা জানিয়ে দেন। ঝামেলা নাই। আচ্ছা, জিরান্ডার অবস্থান কোথায় কোথায় কি বলছিলাম? জিরান্ডার অবস্থানটা কি বলেন দেখি সংক্ষেপে। এস ও পি পি, এস ও পি পি। এর মাধ্যমে আমরা কি চিনবো? জিরান চিনবো। এস ও পি পি, এটার মাধ্যমে আমরা জিরান চিনবো। জাস্ট আপনি এইটা মনে রাখেন, সব এস ও পি পি, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ অ্যাডজেক্টিভের পর প্রেপোজিশনের পর যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেগুলোই হচ্ছে জিরান। দেখেন এখানে ডু ইউ এনজয় টিচিং, এইখানে টিচিংটা কিন্তু অবজেক্ট, এইখানে টিচিংটা হচ্ছে অবজেক্ট। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এইখানে রিডিং হচ্ছে সাবজেক্ট। হি ইনসিস্টেড ওয়ান মাই গোয়িং দেয়ার, এইখানে যেটা আমরা পাচ্ছি গোয়িংটা, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের পর। I have no objection to walking, প্রেপোজিশনের পর। The old man was tired of walking, প্রেপোজিশনের পর। There is no credit in earning, মানে ইলিগালি। এই ছয়টা সেন্টেন্স আপনারা একটু খেয়াল করেন। তাহলে আমরা কি বলছি? এস ও পিপি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, আর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের পর প্রেপোজিশনের পর। সাবজেক্ট অবজেক্টের জায়গাগুলোতে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। চাইলে এখানে বলা যায় ইট, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, ডু ইউ এনজয় ইট, এটা বলা যায়। যখন সাবজেক্ট অবজেক্টের জায়গায় জিরান বসবে সেগুলোকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। এইখানে আমরা যেটা পাইলাম খেয়াল করেন, পজিটিভ অ্যাডজেক্টিভের পর, এখানে পাইলাম প্রেপোজিশনের পর, এখানেও পাইলাম প্রেপোজিশনের পর, এখানেও পাইলাম প্রেপোজিশনের পর, মানে সবগুলোই হচ্ছে জিরান। জাস্ট আপনি শুধু 7 নম্বরটা একটু খেয়াল করেন, হি কেম ইন রানিং। সবসময় মাথায় রাখবেন কাম, কাম এবং গো, কাম গো এগুলোর পর ভার্বের আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা আমরা সামনে আলোচনা করব। কে কে বুঝছেন একটু বলেন। কে কে বুঝছেন একটু বলেন। শুধু কাম গো এর পর ভার্বের আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। কাম গো এর পর যদি ভার্বের আইএনজি আসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। সেক্ষেত্রে আপনার এটা প্রেপোজিশন এগুলো কিচ্ছু মানে না। কাম গো এর পর যেখানে ভার্বের আইএনজি থাকুক এটা প্রেজেন্ট পার্টিসিপল। হাবিবুর রহমান বলে দিয়েছি, রিপিট করে দিয়েছি। কাম গো, এই যে দেখুন কাম, কাম মানে কামের পাস্ট ফর্ম কেম। কামের পর ভার্ব আইএনজি থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। সেক্ষেত্রে এটা প্রেপোজিশনও যদি মাঝখানে থাকে কোনো কাজ হবে না। সেক্ষেত্রে প্রেপোজিশনের পরও যদি ভার্বের আইএনজি হয় কোনো কাজ হবে না। ভার্বের আইএনজি রূপ কিসের পর? কামগো, কামগো এর ডান পাশে ভার্বের আইএনজি রূপ থাকলেই হলো ওইটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। ওটা প্রেপোজিশন হওয়ার কোনো চান্স নাই। ইভেন সে যদি প্রেপোজিশনের পর বসে তারপর তার ক্ষমতা নাই। এটা জেরান্ডা হওয়ার, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? জিরান এটা নিয়ে খুব ঝামেলা হয়েছে বলেন দেখি। জিরান বোঝা কি খুব কঠিন? জিরান্ড নিয়ে যে পরিমাণ অ্যাটেনশন আমরা দেই জিরান্ডের উপর, এত পরিমাণ অ্যাটেনশন কি আসলে সে পায়? খেয়াল করেন তো দেখি। কখনোই এইটা পায় না, আমরা এটা জোর করে দিই। ডান। পার্টিসিপল, পার্টিসিপল তিনটা, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপলটা কিরকম দেখেন তো? ভার্বের আইএনজি,
পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3। তাহলে এইটা চেনা তো কোনো ব্যাপার না। হ্যাভিং প্লাস ভি3 যেখানে পাবেন ওটাই পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভি3 যেখানে পাবেন ওটাই পারফেক্ট পার্টিসিপল। আর কিছু নেই, আর কিছু নেই, বিলিভ মি, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, এখন মূল প্রবলেমটা হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কার সমস্যাটা হয়েছে? সমস্যাটা হয়েছে একজনের, সেটা হচ্ছে জেরান্ডের সমস্যা হয়েছে। তাদের আসলে সমস্যা হওয়ার কথা না। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে অনেক পার্থক্য। প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড টোটালি ডিফারেন্ট। তাদের চেহারা এক, তারা যমজ, দেখতে একরকম, কিন্তু তারা এক নয়। জেরান্ড নাউনের কাজ করবে, বাট প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু নাউনের কাজ করবে না। কিসের কাজ করবে একটু খেয়াল করেন, এখানে আমরা বলতেছি, লক্ষ্য করুন। জেরান্ড সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে, আমি বারবার বলি। ভার্বের আইএনজি ফর্ম ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু নাউনের কাজ করে না। প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের এবং প্রিপোজিশনের। জেরান্ড কাজ করবে নাউনের, জেরান্ড কাজ করবে নাউনের, বাট প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের এবং প্রিপোজিশনের। দুইটার মধ্যে তাহলে কি পরিমাণ তফাৎ এটা তো আপনারা বুঝতে পারছেন। কি পরিমাণ তফাৎ এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন দেখি, একটু বলেন দেখি এটা বুঝতে পারছেন কিনা। এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু আমরা খেয়াল করি, খেয়াল করবেন, বুঝেন। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমাদের যে ভুল ধারণাটা সেটা একটু খেয়াল করেন। ভার্বের আইএনজি ফর্ম ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশন। আমরা সবাই মনে করি যে শুধু অ্যাডজেক্টিভের কাজ করে, না। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ যেমন করে, এটা অ্যাডভার্বের কাজ করে, এটা প্রিপোজিশনের কাজ করে। এখন দেখেন, জিরানদের সাথে দ্বন্দ্ব হওয়ার কথা না, শুধু চেহারা এক হওয়ার কারণে দ্বন্দ্বটা। ভার্বের আইএনজি রূপ যখন ভার্ব নাউন তখন জেরান্ড, ভার্বের আইএনজি রূপ যখন ভার্ব অ্যাডজেক্টিভ তখন প্রেজেন্ট পার্টিসিপল। যদিও পরীক্ষাতে এভাবেই আসে যে ভার্বের আইএনজি রূপ এটা যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের আইএনজি রূপ যখন নাউনের কাজ করে তখন সেটা জেরান্ড। কখনো অ্যাডভার্ব, প্রিপোজিশন এইভাবে আমরা পাই না, তবে স্পেসিফিক প্রশ্ন আমরা পাই। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডভার্ব হয়, এটা প্রিপোজিশন হয়। জেরান্ডের কাজ সিঙ্গেল, সেটা শুধু নাউন হয়। কেমন? আশা করি এই ভুলটা আপনাদের ভেঙে যাবে। আমরা এইবারে আলোচনা করব পজিশন অফ পার্টিসিপল নিয়ে, পার্টিসিপলের পজিশন কি কি সেটা নিয়ে আলোচনা করব। পজিশন গুলো একটু খেয়াল করেন। পজিশন গুলো হচ্ছে নাউন প্রোনাউনের মডিফায়ার হিসেবে। মডিফায়ার কে কে বোঝেন? কাম গো প্লাস ভার্বের আইএনজি, অর্থাৎ কাম গো এর পর যখন ভার্বের আইএনজি থাকবে তখন সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর 3 নাম্বার হচ্ছে ভার্বের আইএনজি কিভাবে এর উত্তর হলে, ভার্বের আইএনজি যখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে সেটার উত্তরে যেটা পাবো সেটা যদি ভার্বের আইএনজি হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই এটা একটা পার্টিসিপল। এরপর হচ্ছে ওয়াইলের পর লেগে থাকা ভার্বের আইএনজি, ওয়াইলের পর লেগে থাকা ভার্বের আইএনজি। আর বলা হচ্ছে অন্ত, মান, করো, ইয়া যুক্ত বাংলা ক্রিয়ার ইংরেজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা এত কিছু জানতে চাই না, প্রথমত এই মডিফায়ারটা ক্লিয়ার করতে চাই। মডিফায়ার আপনারা কে কে বোঝেন? মডিফায়ার কে কে বোঝেন? মডিফায়ার, মডিফায়ার কে কে বোঝেন আমাকে একটু কমেন্টে লেখেন।
মেজর অংশ ভাই এখানে তিনটা: নাউন প্রোনাউনের মডিফায়ার, কাম গো এর পর ভার্বের আইএনজি, ভার্বের উত্তর ভার্বের আইএনজি, কিভাবে উত্তর হলে, অর্থাৎ কিভাবে উত্তর যদি ভার্বের আইএনজি হয় তাহলে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল, হইলের পর যদি কোনো ভার্বের আইএনজি লেগে থাকে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। এই কয়টা শুধু বলেন। আপনারা মডিফায়ার কে কে বোঝেন কমেন্টে লেখেন, মডিফায়ার কে কে বোঝেন সেটা একটু কমেন্টে লেখেন। দ্রুত উত্তর চাইব। মডিফায়ার অনেক টাফ। ফাহিয়া, সে বলছে আসসালামু আলাইকুম, রুটিন অনুযায়ী আজ গণিত ক্লাস হওয়ার কথা, কিন্তু আজ নাকি ইংরেজি ক্লাস। রুটিন কি মানে কোন দিকে যাব? রুটিন কি পরিবর্তন হয়েছে? আপনি তারাবি বাদ দিয়ে আপনার ক্লাস হবে? আজব ব্যাপার। আমি তো গত ক্লাসেও বলেছি যে আমাদের ক্লাসগুলো পরপর এক একটা সাবজেক্ট আমরা 6 দিনই ক্লাস নেব। মানে আমরা এখন সপ্তাহে 6 দিনই ক্লাস চলবে, এক একটা সাবজেক্ট পরপর 2 দিন হবে। আমি এর আগেও ক্লাসে বলেছি। আপনারা কমেন্ট করবেন, এইটা একটু বুঝে শুনে করবেন। আর এভাবে ভাষা কেন বুঝলাম না। কি নিয়ে বিভ্রান্তিতে আছেন? আমাদের সার্ভিস নিয়ে কেউ অসন্তুষ্ট? কমেন্ট করেন তো দেখি। কোনো ক্লাস নিয়ে অসন্তুষ্ট আপনারা? কিন্তু আজ নাকি ইংরেজি ক্লাস, এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আপনি কমেন্ট করতে দেখি কে কে অসুবিধা আছেন এটা নিয়ে। আমরা চেষ্টা চালাচ্ছি যে অনেকের তো অনেক ব্যাচ থাকে, আমরা চালাচ্ছি 10টার নিতে। হয়তো কোনো কোনো টিচার দিনের বেলায় নেবেন, আমি ইংরেজিটা রাতে নেব। আমি ইংরেজিটা রাতে নেব। সেইভাবে তো আপনাদের কমেন্ট গুলো থাকতে হবে। আমরা এই ধরনের কমেন্ট এক্সপেক্ট করি না যে সার্ভিস দেই। আর আরেকটা বিষয় আমি না বললাম,
এই আগের ক্লাস করেনি, আগের ক্লাস করেনি সেটা কি আমাদের দায়ভার? আপনি ক্লাস করেন নাই, এটা কি আমাদের দায়ভার? কি বলবো, বর্তমানে এই জেনারেশনে এসে একটা ঝামেলায় পড়ে গেছি। তাহলে আমরা প্রথমত এটা একটু ক্লিয়ার করি, যে মডিফায়ার বিষয়টা একটু ক্লিয়ার করি। মডিফায়ার বিষয়টা জটিল কিছু না। মডিফায়ার বিষয়টা হচ্ছে একটা নাউনকে সুনির্দিষ্ট করে, অর্থাৎ একটা নাউনকে চিনতে সহায়তা করবে। কিভাবে চিনতে সহায়তা করবে? আমি আপনাদের দুটো সেন্টেন্স দেখাই, এই সেন্টেন্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন খেয়াল করেন, দি গার্ল ইজ মাই ডটার। ডটার। দি গার্ল dancing is my daughter. daughter। এখন প্রশ্ন হচ্ছে আসলে বলেন দেখি কোন বাক্য অর্থাৎ কোন জায়গায় গালটা সুনির্দিষ্ট? আমরা রুটিন আগামীকালকে দিয়ে দেবো। এখন থেকে ক্লাস হবে, এক একটা সাবজেক্ট পরপর 2 দিন ক্লাস হবে। আগে ক্লাস ছিল সপ্তাহে 4 দিন, 6 দিন ক্লাস, তা নাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো না। রমজানে আবার বন্ধ রাখতে হবে। আমরা তো বিশ্ব রমজানের পরে হয়তো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এখন থেকে ক্লাস হবে এক একটা সাবজেক্ট 2 দিন, পরপর 2 দিন। আর প্রতিদিন ক্লাস আছে, এটা মাথায় রাখবেন যে সপ্তাহে 6 দিনই ক্লাস। আচ্ছা বলুন দেখি আপনারা, এই দ্বিতীয় বাক্যে এই যে গার্লটাকে চিনতে পারছেন কি কারণে? এইখানে গার্লটাকে চিনতে পারছেন কোন ওয়ার্ডের কারণে আপনারা চিনতে পারছেন? দ্বিতীয় বাক্যে গার্লটাকে চিনতে পারলেন কি কারণে? এই গার্লটাকে চিনতে পেরেছেন কোনটার কারণে, সেটা একটু আমাকে কনফার্ম করেন। যে কোনো একটা ওয়ার্ডের কারণে আপনারা চিনতে পারছেন। এই ড্যান্সিংটাই হচ্ছে মডিফায়ার। এই ড্যান্সিংটাই হচ্ছে মডিফায়ার। এবার মডিফায়ার বলছেন কে কে বলেন দেখি। মডিফায়ার পূর্বেও থাকতে পারে, নাউনের পরেও থাকতে পারে। মডিফায়ার নাউনের পূর্বেও থাকতে পারে, পরেও থাকতে পারে। এবার মডিফায়ার ক্লিয়ার? ক্লিয়ার। মডিফায়ার মানে হচ্ছে যেটাকে আমরা বলি বিশ্লেষক, বিশ্লেষণ করে, দোষে দোষান্বিত করে, গুণে গুণান্বিত করে। জি, ক্লিয়ার, বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমি যদি বলি আ বার্কিং ডগ সেলডম সেলডম বাইটস। আ বার্কিং ডগ সেলডম বাইটস। আবার আপনার লেখা যায় এইখানে, এই যে বার্কিং ডগ সেলডম বাইটস মানে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। এখন বলেন দেখি কোন কুকুর কামড়ায়? সব কুকুর কি কামড়ায়? ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, এইখানে মডিফায়ার কোনটা? এই বাক্যে মডিফায়ার কোনটা বলেন দেখি? এই কুকুরকে নির্দিষ্ট করেছে কোন ওয়ার্ডটা?
বার্কিং মডিফায়ার, বার্কিং, রাইট। এই বার্কিংটা হচ্ছে মডিফায়ার, বার্কিংটা হচ্ছে মডিফায়ার, এই বার্কিং হচ্ছে মডিফায়ার। এই ডগকে মডিফাই করেছে। কোন কুকুরটা কামড়ায় সেই কুকুরটা আমরা এই বার্কিং এর মাধ্যমে চিনতে পারলাম। ওকে, না একটু মানে এই আমি যে কথাগুলো বললাম ফাইয়াকে, এটা বলেছি নেক্সট এর জন্য। এ তো সবাই আমাদের অনেক ছোট, ভুলভাল বলবে, আমরা ঠিক করবো, এটাই স্বাভাবিক। ও যাতে সামনে কোথাও গিয়ে কোনো ঝামেলায় না পড়ে, সামনে হঠাৎ আমাকে আজকে বললো, সামনে কোথাও গিয়ে যেন ঝামেলা না পড়ে। সে কিন্তু প্রথম ক্লাস করে নাই, ভার্বের দুটো ক্লাস করে, প্রথম ক্লাস করে দ্বিতীয় ক্লাসে আসার কথা, সে কিন্তু প্রথম ক্লাস করে নাই। কথা বুঝতে পারছি? এটা কিন্তু একটা ঝামেলা। এখন আসেন নেক্সটে আসি কি আছে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। এইখানে লক্ষ্য করুন যে নাউন প্রোনাউনের মডিফায়ার হিসেবে যদি আপনি ভার্বের আইএনজি পান তাহলে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল। কামগো এর পর যদি ভার্বের আইএনজি পান ওটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের আইএনজি কিভাবে উত্তর হলে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াইল এর পর লেগে থাকা ভার্বের আইএনজি সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। অন্তমান করো এ ইয়া যুক্ত বাংলা ক্রিয়া, এটাও হচ্ছে ওই যে বলেন না, যাইয়া বাজারে যাইয়া মাছ পেলাম না, বাসায় গিয়ে মাকে পেলাম না, হ্যাঁ, এরকমটা। এই যে ইয়া যুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে ইংরেজিতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি আপনাদের দেখাচ্ছি, এটা সমস্যা নাই, দেখাচ্ছি, আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, দেখি তাহলে এখানে এখানে আমরা বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। একটু মনোযোগ দেন। প্রথম কথা হচ্ছে পজিশন অফ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থানটা হচ্ছে নাউন প্রোনাউনের মডিফায়ার হিসেবে বামেও হতে পারে ডানেও হতে পারে। কামগোয়ের পর ভার্বের আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের আইএনজি কিভাবে উত্তর হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াইলের পর লেগে থাকা ভার্বের আইএনজি গুলো প্রেজেন্ট পার্টিসিপল। আর অন্তমান করো এ ইয়া যুক্ত বাংলা ক্রিয়া সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসলে এইখানে এই এক্সাম্পলকে একটু খেয়াল করি, খুব ভালোভাবে খেয়াল করবেন, আশা করি তাহলে কোনো অসুবিধা হবে না। দি গার্ল ড্যান্সিং ইজ মাই ওয়াটার, এই গার্লের মডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপল। বাট এইখানে ড্যান্সিং যেটা আছে, ড্যান্সিং ইজ মাই হবি, এই ড্যান্সিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, কারণ এটা কাজ করেছে সাবজেক্টের। তার মানে এইটা কিন্তু আবার জেরান্ট। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে রোলিং কিন্তু স্টোনকে মডিফাই করেছে। এটা পার্টিসিপল ঠিক আছে, এটা পার্টিসিপল ঠিক আছে। হি কেম প্যান্টিং, কাম গোয়ের পর যত ভার্বের আইএনজি আছে পার্টিসিপল। হি ওয়েন্ট দেয়ার লাফিং, খেয়াল করেন এই ওয়েন্ট মানে গো এর ফার্স্ট ফর্ম, তাহলে কাম গো এর পর সামনে যত ভার্বের আইএনজি আছে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াইল গোয়িং, ওয়াইল এর পর লেগে থাকা ভার্বের আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। আই লাভ দি নয়েজ অফ ফলিং রেইন, এখানে খেয়াল করেন অফ এর পর, বাট আসলে কি রেইনের প্রিমোডিফায়ার, ফলিং পরন্ত, অন্তযুক্ত ক্রিয়া। এরপর খেয়াল করুন গোয়িং টু মার্কেট আই ফাউন্ড হিম, বাজারে যাইয়া, বাজারে যাইয়া ইয়াযুক্ত বাংলা ক্রিয়া ইংরেজিতে হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবার বলেন দেখি আপনারা প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থান এগুলো বুঝতে পেরেছেন কি পারেন নাই, কমেন্টে অবশ্যই জানাবেন। বুঝতে পেরেছি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। দি গার্ল ড্যান্সিং, এখানে গার্লের মডিফায়ার হিসেবে ড্যান্সিং, গার্লের মডিফায়ার, তার মানে এটি পার্টিসিপল। বাট ড্যান্সিং ইজ মাই হবি, এটা কিন্তু সাবজেক্ট। এই ড্যান্সিং একটা সাবজেক্টের জায়গায়, এটা কিসের জায়গায়, এটা হচ্ছে বাক্যের সাবজেক্টের জায়গায়, এটা কিসের জায়গায়, বাক্যের সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় থাকার কারণে এটি কিন্তু জিরান। আপনি বলতে পারেন ইট ইজ বাই হবি, বাট এটাকে এই ড্যান্সিং কে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন না। এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস, এখানে রোলিং কিন্তু স্টোনকে মডিফাই করেছে। রোলিং কাকে মডিফাই করেছে, স্টোনকে। গড়ন্ত পাথরে শ্যাওলা জমে না, যে পাথরটা গড় গড় করে সেটা শ্যাওলা জমে না। এখানে
এই স্টোনের মডিফায়ার মানে পিছনে বসে মডিফাই করেছে। হি কেম প্যান্টিং, সে হাঁপাতে হাঁপাতে এলো। কামের পর ভার্বের আইএনজি, কামের পর ভার্বের আইএনজি অবশ্যই মনে আছে আপনাদের, কাম এবং গো, কাম এবং গো এই দুইটার পর পর যে ভার্বের আইএনজি থাকে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। এই যে ওয়েন্ট, ওয়েন্ট কিসের? গো এর পাস্ট ফর্ম। কাম গো এর পর যে ভার্বের আইএনজি রূপ সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াইলের সাথে যদি কোনো ভার্বের আইএনজি লেগে থাকে তাহলে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। আই লাভ দ্য নয়েজ অফ ফলিং রেইন, এটা কিন্তু অফ এর পরে যেরকম প্রিপোজিশনের পর, বাট এটা কিন্তু রেইনের প্রি মডিফায়ার, রেইনের প্রি মডিফায়ার। পড়ন্ত, পড়ন্ত বাংলা অন্ত, বাংলা অন্ত যে একটা ক্রিয়া আছে, অন্ত, অন্তযুক্ত ক্রিয়া, বাংলা অন্তযুক্ত ক্রিয়া, ইংরেজিতে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। পড়ন্ত বৃষ্টি, এই পড়ন্ত পর্যকন্ত, অন্তযুক্ত ক্রিয়া বাংলায়, বাট ইংরেজিতে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িং টু মার্কেট, বাজারে যাইয়া অথবা বাজারে গিয়ে, এই বাংলা যে এযুক্ত ক্রিয়া, এযুক্ত ক্রিয়া, ইংরেজিতে সেইটাকে বলা হয় পার্টিসিপল। এবার দেখেন আপনারা সবাই, হাবিবুর রহমান এটা ক্লিয়ার করব, যেখানে যেখানে প্রবলেম আছে সেটা ক্লিয়ার করব। ক্লিয়ার কিনা জানান, 1 থেকে 8 এটা ক্লিয়ার কিনা জানাবেন। সামনে যেতে চাই, আমরা সামনে যেতে চাই, আপনাদের কমেন্ট পেলেই সামনে যাব। ক্লিয়ার। এবার দেখেন, আমরা যেখানে সমস্যায় পড়ি, আমরা যেখানে সমস্যায় পড়ি দুটো জায়গায় সমস্যায় পড়ি। এটা হচ্ছে ইজের পর ভার্বের আইএনজি থাকলে, ইজের পর ভার্বের আইএনজি থাকলে ওটা জেরান্ড পার্টিসিপল উভয়ই হয়। ভার্বের আইএনজির পর নাউন থাকলে ওটাও জেরান্ড পার্টিসিপল উভয়ই হতে পারে। এটার সমাধানটা কি? সমাধানটা নিয়ে কথা বলবো। এই দুইটা জায়গায় সমস্যা হয়। নাম্বার 1 সমস্যার সমাধান করে ফেলি, এরপর বাকিটা ইনশাল্লাহ দেখবো, বাকিটা দেখবো ইনশাল্লাহ কি আছে কি নাই। খুব ভালো করে খেয়াল করেন, ইজের পর ভার্বের আইএনজি থাকলে এটা একটা প্রবলেম, অর্থাৎ এটা জেরান্ড হতে পারে, এটা পার্টিসিপল হতে পারে। তাহলে কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করব, অর্থাৎ ডিফারেন্সিয়েট করব, পার্থক্য করব জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? দেখেন তাহলে, এডুকেশন ইজ এ লাইটনিং, আপনি জাস্ট একটা কাজ করবেন, ভার্বের আইএনজি যে রূপটা এটার পূর্বে ভেরি বসাবেন, ভেরি বসাবেন, ভেরি, তাহলেই আপনি একটা চমক দেখতে পাবেন। ভেরি, এডুকেশন ইজ ভেরি এনলাইটিং, শিক্ষা খুব আলোকময়। মাই ফাদার, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, ভেরি রিডিং, ভেরি রিডিং কি হয়? ভেরি রিডিং এটা কি হয়? এটা হয় না। ভেরি এনলাইটেনিং হয়, ভেরি ইন্টারেস্টিং এটা হয়, ভেরি টিচিং এটা হয় না। তার মানে মাথায় রাখবেন, যখন ভেরি বসাতে পারবেন, ভেরি বসাতে পারলে ওটা পার্টিসিপল, ভেরি বসাতে না পারলে ওটা জিরান্ড। ভেরি বসাতে পারলে ওটা পার্টিসিপল, ভেরি বসাতে না পারলে ওটা জিরান্ড। তার মানে ইজের পর যে ভার্বের আইনজি গুলো আছে সেই ভার্বের আইনজির পূর্বে যদি ভেরি বসাতে পারেন তাহলে ওটা পার্টিসিপল হবে, ভেরি বসাতে না পারলে ওটা জেরান্ড হবে। কে কে বুঝলেন কমেন্টে দ্রুত জানান। দ্রুত দ্রুত।
এরপর আর কি আইডিয়া দেব? এই দুষ্টের দল ক্লাস করে না, ভর্তি হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে এবার কোর্স ফিটা কম নিয়েছি। এর চাইতে যদি আমি 1,000 টাকা কোর্স ফি নিয়ে আমরা 200 স্টুডেন্ট ভর্তি করতাম, টাকাও বেশি পেতাম, আগ্রহী বেশি থাকতো। প্রাথমিক পর্যায়ে আমি শুধু ইংরেজি কোর্স করাইতাম 3250 টাকায়। তখন স্টুডেন্টরা জান প্রাণ দিয়ে ক্লাস করতো। এখন একটা অফার দিছিলাম, একটা সুক্রিয়া করে, ঠিক আছে, যে ইনকাম তো আলহামদুলিল্লাহ সবসময় কিছু না কিছু হচ্ছে। একটু বেকারদের জন্য অফার দেই, ছাড় দেই। বেকারদের জন্য যিনি অফার দেবেন ওনার মানে অবস্থা শেষ হয়ে যাবে। ক্লাস করবে না, এরপর যে ঝামেলা আছে তা তো বলে শেষ করা যাবে না। এই দুষ্টের দল ক্লাস করবে না কেন? ক্লাস কেন করবে না? 1550 টাকা কোর্সের লোক এখানে আছে, শুধু ইংরেজি কোর্স করেছে আমার, তারা কিন্তু আছে। কিন্তু এই দুষ্টর দলেরকে যখনই ফিটা কমাইলাম, ভর্তি ঠিকই হয়েছে 520-25 জন, ক্লাসের ধারে কাছেও নাই। সামনে আসিস, দেখি সামনে কি আছে। ভার্ব এনজি প্লাস নাউন থাকলে এটা একটা ঝামেলা। লক্ষ্য করুন, ভার্বের আইনজি এইটার পর যদি নাউন থাকে, ওইটা জেরান্ড হতে পারে, ওইটা আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে সমাধানটা কি? হাউ টু ডিফারেন্সিয়েট? চলেন আমার সাথে দেখি বিষয়টা কিভাবে সমাধান করতে হবে। জাস্ট একটা জিনিস আপনি চেক করবেন, সেটা হচ্ছে এই যে নাউনটা, নাউনটার সাপেক্ষে ভার্বটাকে একটু চেক করবেন, নাউনটার সাপেক্ষে ভার্বটাকে চেক করবেন। যেমন খেয়াল করেন, ট্রেন, এইটার পক্ষে কি ওয়েট করা সম্ভব কি সম্ভব না? ট্রেন ওয়েট করে কি করে না? ট্রেন ওয়েট করে, কারণ ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার মানে ট্রেন ওয়েট করে। ওয়েটিং রুম, খেয়াল করেন, এই রুমের পক্ষে ওয়েট করা সম্ভব? রুম কি কোনো জায়গায় যায়? যায় না, তাহলে সে কি ওয়েট করবে? ওয়েট করতে পারে না, সে ওয়েট করার সুযোগ নাই। ওয়াকিং স্ট্রিট, স্ট্রিট সে হাঁটতে পারে? রাস্তার উপর দিয়ে আমরা হাঁটি, রাস্তা কি হাঁটে? না, হাঁটে না। দিস ইজ এ সুইমিং পুল, পুল সাঁতার কাটতে পারে? পুল কি সাঁতার কাটে? না, কাটে না। আই স এ সুইমিং বয়, বয় সুইমিং, বালকের পক্ষে সাঁতার কাটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। তার মানে ভার্বের আইনজির পর যে নাউনটা আছে ওইটা সাপেক্ষে ওই ক্রিয়া যদি সম্ভব হয় তাহলে সেটি হবে পার্টিসিপল, সম্ভব না হলে সেটি হবে জিরান্ড। সম্ভব না হলে সেটি হবে জিরান্ড, সম্ভব হলে সেটি হবে পার্টিসিপল, সেটি হবে পার্টিসিপল। এই যে, তার মানে আমরা এটা দেখলাম, ওয়েটিং ট্রেন পার্টিসিপল, ওয়েটিং রুম জিরান্ড, ওয়াকিং স্ট্রিট জিরান্ড, সুইমিং পুল জিরান্ড, আর এই যে সুইমিং বয় এটা হচ্ছে পার্টিসিপল। এবার বুঝেছেন কি বোঝেন নাই দ্রুত কমেন্টে লেখেন। তারপরে ওই নাউনটা সাপেক্ষে চিন্তা করবেন, ওই নাউনটা সাপেক্ষে একটু চিন্তা করেন। চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এটা সম্ভব কি সম্ভব না।
কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? তাহলে আমরা একটু এগোতে চাই সামনে। কনফিউজিং কোয়েকশন। কনফিউজিং কোয়েকশন নাম্বার 1। এই প্রশ্নটার উত্তর করতে গিয়ে অনেক ঝামেলা। ঝামেলা শেষ নাই। পারলে তো অনলাইনে মারামারি শুরু করে যায়। এরকম একটা অবস্থা। দেখেন, a barking dog seldom bites. Here, barking function as. বার্কিংটা কিসের কাজ করেছে? এখানে বার্কিংটা যে কাজটা করেছে, ডগকে মডিফাই করেছে। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। ডগ হচ্ছে নাউন। তা ডগকে মডিফাই করেছে, অর্থাৎ নাউনকে মডিফাই করেছে অথবা কোয়ালিফাই করেছে। তাহলে সে কিসের কাজ করলো? ফাংশনাল। ফাংশন অ্যাজ অ্যাজেক্টিভ। আমাদের ভুল ধারণা হচ্ছে যে জেরান শুধু অ্যাজেক্টিভের কাজ, প্রেজেন্ট পার্টিসিপল শুধু অ্যাজেক্টিভের কাজ করে। আসলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে, এটা অ্যাডভার্বের কাজ করে, এটা প্রেপোজিশনের কাজ করে। তারপরে যেহেতু নাউনকে মডিফাই করলো, তার মানে এটা অবশ্যই অ্যাজেক্টিভের কাজ করেছে। অ্যাজেক্টিভ আছে কয় জায়গায়? অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। নাউন অ্যান্ড অ্যাজেক্টিভ না। এটা ভার্ব থেকে সৃষ্টি, তাই ভার্ব কাজ করেছে অ্যাজেক্টিভের, এই জন্য অ্যাজেক্টিভ। ভার্ব অ্যান্ড অ্যাজেক্টিভ। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভার্ব অ্যান্ড অ্যাজেক্টিভ। ওকে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? এই গেল নাম্বার 1। এর পরেরগুলো আমি বলতেছি। উম্মে হাবিবা, এটা ক্লিয়ার? ডান। 2 নম্বর জাতীয় প্রশ্ন। এইটা হলো জাতীয় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর নিয়ে প্রচুর ঝামেলা। এক এক বইয়ে এক এক রকম, এক এক টিচারের মন্তব্য এক এক রকম। আমি জাস্ট আমার ওপিনিয়নটা দিচ্ছি, যৌক্তিকভাবে চিন্তা করবেন, তাহলেই হয়ে যাবে। আর রোলিং স্টোন গ্যাদার স্নোমস, এখানে অপশনে পার্টিসিপল আছে, ভার্বাল নাউন আছে, জেরান্ড আছে, অ্যাডজেক্টিভ আছে। এই বাক্যে এই রোলিংটা কি? রোলিংটা কিসের কাজ করলো, অথবা রোলিংটা কি? দেখেন, এইখানে রোলিংটার ক্ষেত্রে আমরা যে উত্তরটা পাই, কোথাও পাই পার্টিসিপল আর কোথাও পাই এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে। কোনটা সঠিক উত্তর হবে? পার্টিসিপলের কাজ কি? পার্টিসিপলের কাজ হচ্ছে জিরান, পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ হওয়া, পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডভার্ব হওয়া, পার্টিসিপলের কাজ হচ্ছে প্রিপোজিশন হওয়া। এখন যদি আপনি এখানে পার্টিসিপল উত্তর করেন, তাহলে আপনি কোনটা ধরলেন? এটা কি অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটা কি অ্যাডভার্বের কাজ করেছে, নাকি প্রিপোজিশনের কাজ করেছে? আপনি কিন্তু স্পেসিফিক উত্তর পাবেন না, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে তিনটাই। বাট আমরা যদি একটু দেখি যে স্টোন হচ্ছে নাউন, স্টোনকে সে কোয়ালিফাই করলো, তার মানে সে কিসের কাজ করেছে? সে কাজ করেছে অ্যাডজেক্টিভের। শুধু পার্টিসিপল বললে অ্যাডজেক্টিভ বোঝায় না, শুধু পার্টিসিপল বললে অ্যাডজেক্টিভও বোঝায়, অ্যাডভার্বও বোঝায়, এবং এটা প্রেপোজিশনও বোঝায়। তাহলে আমাদের উত্তরটা লাগবে কি? স্পেসিফিক। স্পেসিফিক, সুনির্দিষ্ট উত্তর। এখানে পার্টিসিপল অস্পষ্ট উত্তর, সুনির্দিষ্ট উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। ওখানে কিচ্ছু লেখা লাগবে না, কিসের কাজ করেছে কি। অনেকে ব্যাখ্যা করে এটা কি, সেটা বললে পার্টিসিপল কিসের কাজ করেছে সেটা বললে এটা অ্যাডজেক্টিভ। এসব কিচ্ছু দরকার নাই। যখন একাধিক উত্তর, আপনার উত্তরটা সুনির্দিষ্ট হওয়া চাই। যখন একাধিক উত্তর, তখন উত্তরটা সুনির্দিষ্ট হওয়া চাই। কারণ এই প্রশ্ন উত্তর পার্টিসিপল এটাও সত্য, এই প্রশ্ন উত্তর অ্যাডজেক্টিভ এটাও সত্য। দুটোর মধ্যে সুনির্দিষ্ট কোনটা? সুনির্দিষ্ট যে অ্যাডজেক্টিভ। কারণ পার্টিসিপল মানে এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা প্রেপোজিশন হতে পারে। আমার কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার? কমেন্টে এখনই জানান। এই ব্যাখ্যা হয়তো কারো কাছে শুনেন নাই। এরকম হইতে পারে যে না, এই ব্যাখ্যা তো আমরা কোথাও শুনি নাই। অনেকেই বলবে যে না, এই ব্যাখ্যা শুনি নাই কোথাও।
ইমরান খান দিছে দুয়ে ধরা খাইছি। ইয়েস, উম্মে হাবিবা। ঠিক ধরেছেন, ঠিক বলেছেন। এখানে যদি কিন্তু কোনো জায়গায় নাই। নো ইফ বাট, কোনো যদি কিন্তু জায়গা নাই। এটার উত্তর হবে কি বলেন? এটার উত্তর করেন। 3 উত্তর করি। সত্যি বলতে এইটার উত্তর হচ্ছে 3টা। কোনটা কোনটা সেটা দেখাচ্ছি। এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস এর উত্তর পার্টিসিপল এটাও সত্য, ভার্বাল অ্যাডজেক্টিভ এটাও সত্য, অ্যাডজেক্টিভ এটাও সত্য। 3টে উত্তর কি আমরা 3টে বৃত্তই ভরাট করে দেবো? এটা কি সম্ভব? বুদ্ধিমানের কাজ হবে? না ভাই, এটা বুদ্ধিমানের কাজ হবে না। যখনই একাধিক উত্তর পাবেন তখন আপনি যে কাজটা করবেন, স্পেসিফিক কোনটা বেশি, মোর স্পেসিফিক, মোস্ট স্পেসিফিক, সবচেয়ে সুনির্দিষ্ট উত্তর কোনটা খেয়াল করেন। রোলিং স্টোন গ্যাদার্স নোমস এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের আর হচ্ছে প্রেপোজিশনের। এখানে এটা মডিফাই করলো স্টোনকে, নাউনকে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এর মানে পার্টিসিপল বাদ। এখন অ্যাডজেক্টিভ পাচ্ছে দুইটা, ভার্বাল অ্যাডজেক্টিভ আর শুধু অ্যাডজেক্টিভ। দেখুন, এই যে অ্যাডজেক্টিভটা এটা সৃষ্টি ভার্ব হতে, তার মানে শুধু অ্যাডজেক্টিভ না, এটার উত্তর ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা সুস্পষ্ট। ভার্ব থেকে সৃষ্টি, ভার্বাল অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একাধিক সঠিক উত্তর যখন পাবেন তখন কিভাবে উত্তর করবেন, কিভাবে উত্তর করা উচিত। কে কে বুঝলেন কমেন্টে জানান। এই ব্যাখ্যা আপনি কোথাও শুনেছেন? এই ব্যাখ্যাও আমি ছাড়া কোথাও শুনছেন কিনা একটু বলেন দেখি। ধরা যে খাচ্ছেন, কেন খাচ্ছেন? এই ব্যাখ্যা অন্য কোথাও শোনেন নাই? ফার্স্ট পার্টিসিপল, খেয়াল করেন ফার্স্ট পার্টিসিপলটা কি। এখানে দুইটা ভার্ব আছে, একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে। এখন এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটা মূলত নাউনকে মডিফাই করছে। দেখেন, রিটায়ার্ড অফিসার। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল মানে কি? এটা মূল ব্যাপারটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা পাস্ট পার্টিসিপল। আবার দেখেন, হি পাস্ট রিটেন অর্ডার, এই পাস্ট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে পার্টিসিপল। এটা মূলত অর্ডারকে মডিফাই করলো। কাকে মডিফাই করলো? অর্ডারকে। আর পারফেক্ট পার্টিসিপল কি? এই যে হ্যাভিং প্লাস ভি3, পারফেক্ট পার্টিসিপল, এছাড়া কিছু নাই। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ যখন নাউনকে মডিফাই করবে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সহজ কথা, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অ্যাডজেক্টিভের কাজ করলে ওটা পাস্ট পার্টিসিপল। এটার নাম পাস্ট পার্টিসিপল কেন দিচ্ছে আমি জানি না, বাট এটার নাম হওয়া উচিত ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। এই নাউনের আগে থাকে যেটা সেটাই অ্যাডজেক্টিভ না? 100% বলা যায় না, কিছু ক্ষেত্রে ঝামেলা আছে। অনেক ক্ষেত্রে হয় না, মডিফাই করে না, থাকলেও মডিফাই করে না, এরকম আছে তো।
টেলিগ্রামে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সমস্যা নেই। আপনারা ফেসবুক গ্রুপে ঢুকে ক্লাস করবেন, অনেক সময় লিঙ্কে কাজ করে না। ফেসবুক গ্রুপ হচ্ছে সবচেয়ে বেস্ট। আমরা এন্ড করতে চাই, 100% বুঝতে হবে। বুঝছেন কিনা বলেন দেখি। যারা বোঝে নাই তাদের জন্য গিফট, তাদের এরকম কান আর এরকম চুল হয়ে যাবে। ওকে, আমরা ভার্বটা শেষ করলাম। আগামীকালকে পরীক্ষা দিয়ে দেই। আগামীকালকে ভার্বের পর পরীক্ষা। আপনারা দুপুরের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, বিকেল 3টার মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, বিকেল 3টার মধ্যে পেয়ে যাবেন লিঙ্ক। ওকে, আল্লাহ হাফেজ।